চলো, ভারতের রাষ্ট্রপতি, 1 মিনিট, ঠিক আছে। চলো, ভারতের রাষ্ট্রপতি। আচ্ছা, রাষ্ট্রপতিকে বলা হয় এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট, ঠিক আছে। ভারতের প্রথম নাগরিককে আমাদের রাষ্ট্রপতিকে বলা হয় আমাদের ভারতের প্রথম নাগরিক। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়? তার 35 বছর বয়স হতে হবে ন্যূনতম। আচ্ছা, ম্যাক্সিমাম কত বয়স সেটা কিন্তু বলা হয়নি, ঠিক আছে। 70, 75, 80 যে কোনো বয়সে সে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে পারে। তার কিন্তু ন্যূনতম বয়স লাগবে আমাদের কত? 35 বছর, ঠিক আছে। তো চলো দেখো। আচ্ছা, এবার সংবিধানে 52 থেকে 61 নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে। পরীক্ষায় যেটা আসে, বলা হয় রাষ্ট্রপতি কার্যকাল সম্পর্কে আলোচনা করা হচ্ছে সংবিধানের কত নম্বর ধারায়, ঠিক আছে। আবার বলা হয় রাষ্ট্রপতির যোগ্যতা কত নম্বর ধারায় বলা হচ্ছে, ইমপিচমেন্ট কত নম্বর ধারায় বলা হচ্ছে। বিভিন্ন রকম প্রশ্ন আছে। আর এখানে অনেক ছাত্রছাত্রীর যেটা সমস্যা হয় সেটা তারা মনে রাখতে পারে না, ঠিক আছে। আমরা এখানে একটা ট্রিকের মাধ্যমে, এই যে ট্রিকটা দেখছো এখানে, মানে এর মাধ্যমে টোটালটা মনে রাখবো যে কত নম্বর ধারায় কোন কোন জিনিস বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো, এখানে আমরা এটা মনে রাখবো, 1 মিনিট, পা কা নি নি কা দু জো দ সই, ঠিক আছে। এটা ভেবে পাকানি নিকা দুজো দশই, পাকানি নিকা দুজো দশই। প বলতে এখানে কি? প বলতে হচ্ছে পদ। আচ্ছা, পদ হচ্ছে রাষ্ট্রপতি সম্পর্কে, রাষ্ট্রপতি এক্সিকিউটিভ হেড হবে, ঠিক আছে, তাকে প্রথম নাগরিক হবে, এই বিষয়গুলো যে বলা হয়েছে, এই বিষয় বলা হয়েছে 52 নম্বর ধারায়, সংবিধানে 52 নম্বর ধারায় রাষ্ট্রপতির পদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এবার পা কা নি কা, কা হচ্ছে কাজ, কাজ বা ক্ষমতা। তার ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর? 53 নম্বর ধারায়, ঠিক আছে। এবার নি, নি বলতে নির্বাচক মণ্ডলী, 54 নম্বর ধারা। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে কমিটি গঠন করা হয় এবং রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করবে, কে অংশগ্রহণ করতে পারবে না, এই বিষয়গুলো যে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে নির্বাচক মণ্ডলী গঠনের কথা বলা হয়েছে 54 নম্বর ধারায়, ঠিক আছে। আর নির্বাচন কিভাবে হবে, ঠিক আছে, সেটা বলা হয়েছে 55 নম্বর ধারায়। নিকা, নির্বাচন, আর কার্যকাল, রাষ্ট্রপতির কার্যকাল, রাষ্ট্রপতির কার্যকাল কত? 5 বছর, ঠিক আছে। এটা মনে রাখবে, রাষ্ট্রপতির কার্যকাল 5 ইয়ার্স, 5 ইয়ার্স, ঠিক আছে। তো পা কা নি নিকা দুজো, দুজো হচ্ছে দুবারা বা পুনরায় নির্বাচনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? 57 নম্বর ধারায়। দুজো, জো হচ্ছে যোগ্যতা, যোগ্যতা কি? তার ন্যূনতম 35 বছর হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে, এবং লোকসভার সদস্যের যোগ্যতা তাকে থাকতে হবে, ঠিক আছে। তো এই যোগ্যতা বলা হচ্ছে কত নম্বর ধারায়? 58 নম্বর ধারায়। এবার দশই, দ বলতে দশা। আচ্ছা, দশা জিনিসটা কি? দশা সম্পর্কে আলোচনা করা হচ্ছে 59 নম্বর ধারায়। দশাটা কি? ধরো রাষ্ট্রপতি কোনো কারণে অনুপস্থিত, বা রাষ্ট্রপতির মৃত্যু বা বিভিন্ন কারণে অপসারণ হয়ে গেছে, ইমপিচমেন্ট হয়ে গেছে, এই সময়টা, এই দশায় রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবে? শেষ, এই সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে কে? উপরাষ্ট্রপতি। সে সময় যে উপরাষ্ট্রপতি থাকে, রাষ্ট্রপতির দায়িত্ব সে পালন করে। এই যে এই কথাটা জাস্ট বলা হয়েছে 59 নম্বর ধারায় সংবিধানের, ঠিক আছে। এবার 10ই স বলতে শপথ, শপথ বাক্য পাঠ করা হয় কি? 60 নম্বর ধারায়। আচ্ছা, রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করায়? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যে সময় যে থাকবে সেই ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন, ঠিক আছে। এটা একটা খুব ভালো প্রশ্ন, এখান থেকে প্রশ্ন চলে আসে। রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে সংবিধানের কত নম্বর ধারায়? ঠিক আছে, 60 নম্বর ধারায়। এবার আসলো লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, ইমপিচমেন্টের ক্ষেত্রে, আচ্ছা, নির্বাচনের একটা জিনিস, আরেকটা জিনিস মনে রাখি, নির্বাচন যখন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, সেই মুহূর্তে যারা মনোনীত প্রার্থী হয়, যেমন রাজ্যসভায় কতজন? রাজ্যসভায় 12 জনকে নিয়োগ করা হয় এবং লোকসভায় 2 জনকে অ্যাংলো ইন্ডিয়ান নিয়োগ করা হয়। এরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, ঠিক আছে। কিন্তু যখন ইমপিচমেন্ট হয়, সেই মুহূর্তে তারাও সেখানে অংশগ্রহণ করতে পারে, রাষ্ট্রপতি ইমপিচমেন্টে, ঠিক আছে। তো এই জিনিসটা খুব ভালো করে মনে রাখো। কিভাবে মনে রাখবে? পাকানি, একটা পাঠ রাখবে, পাকানি নিকা দুজো দশই, একদম 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, ঠিক আছে।
পদ, কার্যকাল, নির্বাচক মণ্ডলী, নির্বাচন, কার্যকাল, দুজো মানে হচ্ছে দুবারা নির্বাচন, আর জো হচ্ছে যোগ্যতা, দ মানে দশা, স মানে হচ্ছে শপথ, ই মানে ইমপিচমেন্ট। ঠিক আছে, এটা খুব ভালো করে মুখস্থ রাখো, তোমাদের প্রচুর হেল্প হবে এটাতে। চলো এবার নেক্সট দেখে নিই। এবার রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে কিছু আমরা জানার চেষ্টা করি। দেখো, রাষ্ট্রপতির প্রথম ক্ষমতা যেটা রয়েছে, যিনি মনে করো একজন রাষ্ট্রপতি যে এই চেয়ারে বসে আছে, রাষ্ট্রপতির চেয়ারে, তার 6 থেকে 7 ধরনের ক্ষমতা, 6 ধরনের ক্ষমতা সে ভোগ করে। প্রথম কি? শাসন সংক্রান্ত ক্ষমতা। আচ্ছা, এই শাসন সংক্রান্ত ক্ষমতার মধ্যে বা এক্সিকিউটিভ পাওয়ার যেটা তিনি অধিকারী বা ক্ষমতা যিনি প্রয়োগ করতে পারেন, কি কি প্রয়োগ করতে পারেন? ফার্স্ট হচ্ছে নিয়োগ। আচ্ছা, এখানে নিয়োগ বলতে কোন নিয়োগগুলো করতে পারে? যেমন ইউপিএসসির সদস্য, ঠিক আছে, অডিটর জেনারেল, রাজ্যপাল, বা বিদেশে যখন কোনো ডিপ্লোম্যাট নিয়োগ করা হয়, ঠিক আছে, রাষ্ট্রদূত নিয়োগ করা হয়, সেই জিনিসগুলো তারা তাদের নিয়োগ করে কে? আমাদের রাষ্ট্রপতি। আচ্ছা, এবার তাদের অপসারণ করার ক্ষমতাও তার রয়েছে। এই যে যাদের নিয়োগ করা হলো, তাদের অপসারণ করার পূর্ণ ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, যিনি রাষ্ট্রপতি হবেন। ঠিক আছে, এবার আরেকটা ক্ষমতা কি রয়েছে? সামরিক ক্ষমতা। এই ক্ষমতার বলে রাষ্ট্রপতি ভারতের নৌবাহিনী, স্থলবাহিনী এবং বিমান বাহিনী, 3 বাহিনীর প্রধান। ঠিক আছে, সামরিক ক্ষমতা আমাদের রাষ্ট্রপতির রয়েছে। আচ্ছা, কূটনৈতিক ক্ষমতা কি? কূটনৈতিক ক্ষমতা হচ্ছে আমাদের বিদেশে যেসব ভারতীয় রাষ্ট্রদূত নিয়োগ করা হয়, ঠিক আছে, বা এক দেশের সাথে অন্য দেশের, মানে আমাদের দেশের সাথে অন্য দেশের যখন কোনো মৌ স্বাক্ষরিত হয় বা কোনো চুক্তি স্বাক্ষরিত হয়, সেগুলো মানে সেখানে প্রধান রাখা হয় রাষ্ট্রপতিকে প্রধান রেখেই সেগুলো করা হয়। ঠিক আছে, এই কূটনৈতিক ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। আচ্ছা, আবার দেখো, তত্ত্বাবধায়ক ক্ষমতা। এই তত্ত্বাবধায়ক ক্ষমতা কি? এখানে ইউটি যে রয়েছে আমাদের ইউনিয়ন টেরিটরির শাসনভার দেখেন কে? আমাদের রাষ্ট্রপতি। ঠিক আছে, যে আমরা যেগুলি কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো রয়েছে, যেমন দিল্লি, পুদুচ্চেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর, এই সমস্ত যেসব আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তাদের প্রধান বলতে পারো সে আমাদের রাষ্ট্রপতি। এখানে বলা হয়েছে তত্ত্বাবধায়ক ক্ষমতা অধিকারী। ঠিক আছে, আচ্ছা, আরও কিছু তিনি ক্ষমতার কিছু অধিকারী রয়েছেন, যেমন আইন সংক্রান্ত কিছু ক্ষমতা। ঠিক আছে, আইন সংক্রান্ত ক্ষমতা। আচ্ছা, আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে কয়েকটি ভাগ আছে, যেমন হচ্ছে সংসদ সম্পর্কিত ক্ষমতা, আর একটা হচ্ছে বিলে সম্মতি প্রদান। আচ্ছা, এখানে দেখো, সংসদ সম্পর্কিত ক্ষমতা, সংসদ সম্পর্কিত কিছু ক্ষমতা রয়েছে, যেমন 79 নম্বর ধারায়, যদি দেখো 79 নম্বর ধারায় পার্লামেন্টের গঠন হয়। পার্লামেন্ট গঠন, আচ্ছা, পার্লামেন্ট গঠন কি কি নিয়ে হয়? রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা, 3টা জিনিস নিয়ে পার্লামেন্ট গঠিত হয়। 79 নম্বর ধারা, এই পার্লামেন্ট গঠন করেন কি? রাষ্ট্রপতি। ঠিক আছে, আর সংসদ সম্পর্কিত আরো দুটো ক্ষমতা রয়েছে, যেমন 85 নম্বর ধারায় সংসদ ভেঙে দিতে পারেন। ঠিক আছে, পার্লামেন্ট পার্লামেন্ট ভাঙন করতে পারে তিনি 85 নম্বর ধারায়। আচ্ছা, আরেকটা রয়েছে 86 নম্বর ধারায়, যৌথ অধিবেশন ডাকেন তিনি সংসদে। যৌথ অধিবেশন, যৌথ অধিবেশন, যে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন যে ডাকা হয়, কত নম্বর ধারা? 86 নম্বর ধারা। এই 3টা ক্ষমতা তিনি মোটামুটি এখানে মনে রাখো, তাহলেই হয়ে যাবে, আর দরকার হবে না এখানে। 3টা ক্ষমতা অধিকারী সংসদ সম্পর্কিত ক্ষমতা। আচ্ছা, এবার নেক্সট দেখো কি রয়েছে? বিলে সম্মতি প্রদান। ঠিক আছে, এবার দেখো, যখন আমাদের লোকসভা এবং রাজ্যসভায় কিছু বিল আনা হয় এবং সেটা পাশ করা হয়, ঠিক আছে, এবার রাষ্ট্রপতি যতক্ষণ না ওটাতে সিগনেচার করছে, সেটা আইনে পরিণত হয় না। যেমন সিএএ যেটা হলো লাস্ট আমাদের, যেটা সেটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, এই অ্যাক্টটা কখন হলো? যখন সংসদের 2 কক্ষে পাশ হয়ে গেল, লোকসভা এবং রাজ্যসভায়, যত তারপরে যখন রাষ্ট্রপতি ওই বিলের সিগনেচারটা করলেন, তখন সেটা আইনে পরিণত হয়ে গেল। ঠিক আছে, এই বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি কিছু ক্ষমতার অধিকার রয়েছে। একটা হচ্ছে, দেখো, 4 রকম ক্ষমতা অধিকারী। একটা হচ্ছে পূর্ণাঙ্গ ভেটো বা অ্যাবসলিউট ভেটো। আচ্ছা, এটা কি? এটা হলো, মনে করো
তুমি একজন রাষ্ট্রপতি, ঠিক আছে। এবার তোমার কাছে লোকসভা এবং রাজ্যসভায় পাশ করে নিয়ে এসে একটা বিল তোমার কাছে নিয়ে আসলো যে স্যার আপনার কাছে দিলাম, এই বিলটা আপনি সিগনেচার করে দিন। এখানে তুমি বললে যে না, এই বিলটা আমি সিগনেচার করবো না, এটা ক্যান্সেল করতে হবে। তুমি সিগনেচার করলে না, ঠিক আছে। এই যে ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি চাইলে এই জিনিসটা করতে পারে যে না আমার বিলটা আমার পছন্দ হয়নি, এটা ক্যান্সেল করো, ঠিক আছে। তো এখানে এটাকে বলা হচ্ছে কি অ্যাবসলিউট ভেটো, ঠিক আছে, পূর্ণাঙ্গ ভেটো। আচ্ছা নেক্সট দেখো, বি নম্বর কি বলছে, স্থগিতকারী ভেটো বা সাসপেনশন ভেটো। আচ্ছা এটা কি সাসপেনশন ভেটোটা কি? মনে করো এবার তোমার কাছে বিলটা নিয়ে আসলো, তুমি বিলটা ভালো করে পড়লে, পড়ার পরে তুমি বললে না এখানে কিছু চেঞ্জেস দরকার আছে, এই বিলটা এখানে 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 চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এটাকে আবার সংশোধন করে নিয়ে আসো। এই ক্ষমতাটা যে রয়েছে তোমার, এটাকে বলা হয় স্থগিতকারী ভেটো বা সাসপেনশন ভেটো, ঠিক আছে। এবার দেখো সি নাম্বার যেটা হচ্ছে পকেট ভেটো। আচ্ছা পকেট ভেটো কি? একই রকমভাবে বিলটা যখন দুই কক্ষে পাশ করানোর পর তোমার কাছে নিয়ে আসলো, তুমি রাষ্ট্রপতি, তো তুমি কি করলে এটা নিয়ে পকেটে রেখে দিলে, না আমি এখন দেখবো না, আমি যখন সময় হবে আমি দেখে নেবো জিনিসটা। এবার অনির্দিষ্টকালের জন্য তুমি রেখে দিলে, এবার তুমি না দেখলে, না পাস করলে, না কিছু করলে, তো তোমার কাছে রেখে দিলে। এই ক্ষমতাটা তোমার রয়েছে, যে রাষ্ট্রপতি হন আমাদের, তার কাছে এই ক্ষমতাটা রয়েছে, ঠিক। এটাকে বলা হয় কি পকেট ভেটো, ঠিক আছে। এবার লাস্ট আরেকটা দেখো, কোয়ালিফাইড ভেটো। আচ্ছা কোয়ালিফাইড ভেটো কি? কোয়ালিফাইড ভেটো হলো যখন তুমি ওই বিলটা বললে যে হ্যাঁ কিছু কিছু চেঞ্জেস করতে হবে, বা পূর্ণাঙ্গ বিলটি দিতে যেটা আমার পছন্দ হয়নি, এবার ওই বিলটা নিয়ে গিয়ে আবার পুনরায় আবার লোকসভায় রাজ্যসভায় দু জায়গায় পাশ করিয়ে আবার তোমার কাছে নিয়ে আসলো, এখন তোমাকে ওটা সিগনেচার করতেই হবে, ঠিক আছে। এটাকে বলা হয় কোয়ালিফাইড ভেটো, ঠিক আছে। এই 4 রকম ভেটো ক্ষমতা রাষ্ট্রপতি অধিকারী হন। আচ্ছা এবার নেক্সট দেখো, জরুরি আইন জারি বা অর্ডিন্যান্স জারি, ঠিক আছে। এটা কি? এটা হলো সংসদে যখন অধিবেশন চলে, তখন তো বিভিন্ন আইন পাস হয়, এই রাষ্ট্রপতির কাছে নিয়ে আসে এবং রাষ্ট্রপতি সিগনেচার করে সেটা আইনে পরিণত হয়। এবার যখন সংসদে অধিবেশন চলছে না, কোনো আইন পাস করাতে হবে, তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। আর এটা করে 123 নম্বর ধারায় করতে পারে রাষ্ট্রপতি। এটাও খুব ভালো প্রশ্ন, পরীক্ষা চলে আসতে পারে। 123 নম্বর ধারায় রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। আচ্ছা যারা রাষ্ট্রপতি একটা অর্ডিন্যান্স জারি করলো সংসদে, সংসদ তখন চলছে না, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে দিল। এবার রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করার 6 সপ্তাহের মধ্যে বা আহ, যখন পুনরায় অধিবেশন চালু হবে, তখন ওই বিলটি দুটো সভাতে পাশ করাতে হবে, লোকসভা এবং রাজ্যসভা দুটোতে পাশ করাতে হবে, ঠিক আছে। এবার যারা সদস্য রয়েছে তারা যদি চায় এটাকে আইনে পরিণত করে দিতে পারে, সংসদের দুই জায়গায় পাশ করে, বা এটাকে ক্যান্সেল করে দিতে পারে, ঠিক আছে। এবার ভোটাভুটির মাধ্যমে সেটা ডিসাইড করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, অর্থ সংক্রান্ত ক্ষমতা। আচ্ছা এটা কি? রাষ্ট্রপতির কিছু আয় ব্যয় যে হিসাবটা রয়েছে, এটা সংসদে পেশ করতে হয়, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল যে ইয়ারে, প্রত্যেক ফাইন্যান্সিয়াল ইয়ারে রাষ্ট্রপতির আয় ব্যয় হিসাব পেশ করতে হয়। আচ্ছা এটা প্রদান করা হয় কত? 111 নম্বর ধারায় আর 115 নম্বর ধারায়, ঠিক আছে। 111 নম্বর ধারায় প্রথম আয় ব্যয়ের হিসাব দেওয়া হলো, আবার 115 নম্বর ধারায় আবার পুনরায় আবার তার কিছু কিছু অ্যাড করে আবার পুনরায় সেটা দিতে পারে রাষ্ট্রপতি, এই ক্ষমতা রয়েছে। এই দুটো ধারা এখানে প্রয়োগ করা হয়। আচ্ছা নেক্সট দেখো, জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, ঠিক আছে। জরুরি অবস্থা 3টি ধারায় করা হয়। একটা হচ্ছে 352, 356 আর 360। 352 নম্বর ধারায় কি করা হয়? জাতীয় জরুরি অবস্থা। আর 356 নম্বর ধারায় রাজ্য জরুরি অবস্থা, এবং 360 নম্বর ধারায় করা হয় কি? অর্থনৈতিক জরুরি অবস্থা। আচ্ছা 352 নম্বর ধারায় যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়, তখন সংবিধানে 20 এবং 21 নম্বর ধারা, এই দুটো ধারা বাদে বাদবাকি সমস্ত অধিকার যে দেওয়া হয়েছে তোমাদের, বাক স্বাধীনতার অধিকার বা চলাফেরার অধিকার, জীবন সম্পত্তি, মানে বাদবাকি যত অধিকার মানুষকে দেওয়া হয়েছে সবকটা নিয়ে নেওয়া হয়, ঠিক আছে, জাতীয় জরুরি অবস্থার সময়। আচ্ছা এখানে আরেকটা জিনিস প্রশ্ন আছে 352 নম্বর ধারা থেকেই, 19 নম্বর ধারা যেটা রয়েছে আমাদের, ঠিক আছে, বাক স্বাধীনতার অধিকার, মতামত প্রকাশের অধিকার,
স্বাধীনভাবে চলাফেরার অধিকার, সম্পত্তির অধিকার, যে সমস্ত অধিকারগুলি রয়েছে এই তার মধ্যে থেকে এই 19 নম্বর ধারাটা, এই 19 নম্বর ধারা কখন বাতিল করা হয়? বিদেশি কোনো কারণে, বিদেশি আক্রমণ বা অন্য দেশের সাথে, যেমন পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হয়ে গেল, ঠিক আছে, এই সময় সরকার যদি চায় তোমার এই যে অধিকারটা রয়েছে 19 নম্বর ধারা, যে অধিকার তোমাকে দেওয়া হয়েছে সেটা হরণ করে নিতে পারে, ঠিক আছে। আর আভ্যন্তরীণ কারণে কোনো সময় যদি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়, সেক্ষেত্রে 20 এবং 21 নম্বর ধারা ব্যতীত বাদবাকি সব তোমার হরণ করে নিতে পারে, যে বাদবাকি কোনো তোমার অধিকার থাকবে না। এই যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হবে 352 নম্বর ধারা। আচ্ছা, 20 নম্বর আর 21 নম্বর ধারা কি রয়েছে? 20 নম্বর ধারা যেটা রয়েছে, 20 নম্বর ধারা বলা হয়েছে যে কোনো অপরাধী যদি কোনো অপরাধ করে, সেই সময়ে সেই অপরাধের জন্য যে শাস্তি দেওয়া আছে সেই অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে, ঠিক আছে। আর 21 হচ্ছে জীবন এবং সম্পত্তির অধিকার, ঠিক আছে, তোমার বাঁচার অধিকার রয়েছে এই 21 নম্বর ধারায়। এটা আভ্যন্তরীণ কারণে এটা সাসপেনশন রাখা হয়। নেক্সট দেখো, আচ্ছা 352 নম্বর এখন অব্দি কতবার ইউজ করা হয়েছে সেটা একটা ফার্স্ট করা হয়েছিল, যেটা হচ্ছে 1962 সালে। 1962 সালে যখন ইন্দো চায়না ওয়ার যেটা হলো, সেই সময়টা 352 নম্বর ধারা প্রয়োগ করা হয়েছিল। তারপরে আরেকবার করা হয়েছিল 1971 সালে। 1971 সালে যখন বাংলাদেশের যুদ্ধটা হয়েছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেই সময় ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল, তখনও এই 352 নম্বর ধারা প্রয়োগ করা হয়েছিল। আর একটা করা হয়েছিল আভ্যন্তরীণ কারণে 1975 সালে। আচ্ছা, এখানে লিখে দিই, ঠিক আছে। 1962 ইন্ডিয়া চায়না ওয়ার, 1971 ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, আর একটা করা ছিল 1975 পাঞ্জাব রেভিলিয়ন, ঠিক আছে। এই তিনটার সময় এই 352 নম্বর ধারা প্রয়োগ করা হয়েছিল। আচ্ছা, 356 নম্বর ধারা কি? 356 হচ্ছে স্টেট ইমার্জেন্সি, ঠিক আছে, বা প্রেসিডেন্সিয়াল রুল। বিভিন্ন রাজ্যে যদি কোনো কনস্টিটিউশনাল সংকট দেখা দেয়, তখন রাজ্যপাল যদি সুপারিশ করে রাষ্ট্রপতিকে, তখন রাষ্ট্রপতি এখানে যে কোনো রাজ্যে 356 নম্বর ধারা জারি করতে পারে, ঠিক আছে। আর 360 নম্বর ধারা কি বলা হয়েছে? অর্থনৈতিক জরুরি অবস্থা। আচ্ছা, এটা এখনো পর্যন্ত ভারতবর্ষ কখনো ঘোষণা করা হয়নি, ঠিক আছে, 360 নম্বর ধারা। চলো নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে? ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, ঠিক আছে, 72 নম্বর ধারা। আচ্ছা, এটাও খুব ভালো একটা জিনিস রয়েছে। দেখো এখানে এই রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে, যদি সুপ্রিম কোর্ট, মানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে কোর্টই হোক, যদি কোনো আসামি সাজাপ্রাপ্ত হয়, তার মৃত্যুদণ্ড ঘোষণা করা দেওয়া হয়, ঠিক আছে। সুপ্রিম কোর্ট বললো যে না, এর মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো, তখন সেই অপরাধী যদি রাষ্ট্রপতির কাছে যায়, তখন রাষ্ট্রপতি এই 72 নম্বর ধারা প্রয়োগ করে তাকে ক্ষমা করতে পারে। আচ্ছা, ক্ষমারও কিছু ধরন রয়েছে, যেমন পার্ডন যদি করে, পার্ডন বা ক্ষমা, যে সম্পূর্ণ ক্ষমা করে দেবে। কোনো অপরাধী আসলো যে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত ছিল, রাষ্ট্রপতি বললো ঠিক আছে, আজ থেকে তুমি বেকসুর খালাস, যাও, তুমি ছুটি। তো সে তাকে পুরোপুরি ক্ষমতা করে দিতে পারে, শাস্তি থেকে বিরত করে দিতে পারে। আচ্ছা, আবার কি করতে পারে? রিপ্রাইভ, এটাও বলতে পারে আচ্ছা ঠিক আছে, এখন তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিছুটা সময় পরে দেওয়া হোক, ঠিক আছে। রাষ্ট্রপতির এই যে ক্ষমতা রয়েছে, এটাকে বলা হয় কি? রিপ্রাইভ, ঠিক আছে। নেক্সট দেখো, রেসপাইট। আচ্ছা, রেসপাইটটা কি? রেসপাইট হলো যখন ধরো কোনো কোর্ট থেকে কোনো অপরাধীকে কঠোর সাজা ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে বেশিরভাগ এটা প্রয়োগ করা হয় যদি কোনো মহিলা গর্ভবতী থাকে আর তার সেই সাজাপ্রাপ্ত মহিলা হয়, সেক্ষেত্রে তাকে কঠোর শাস্তির বদলে কম শাস্তিযুক্ত সাজা দেওয়া দিতে পারে রাষ্ট্রপতি চাইলে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে রেসপাইট। রেমিশনটা কি? যদি ধরো সুপ্রিম কোর্ট কোনো অপরাধীকে বলছে সে 10 বছর কারাদণ্ড দণ্ডিত করলো, ঠিক আছে। এবার সে রাষ্ট্রপতির কাছে গেল, এবার রাষ্ট্রপতি এখানে 72 নম্বর ধারা প্রয়োগ করে বললো আচ্ছা 10 বছর করতে হবে না, এটাকে 2 বছর করে দাও, ঠিক আছে। তার সময়টাকে কমিয়ে দিতে পারে রাষ্ট্রপতি, এটাকে বলা হয় রেমিশন, ঠিক আছে।
আর কমিউটেশন কি? কমিউটেশন হলো ধরো কোনো অপরাধীকে কঠোর শাস্তি দিয়েছে, ঠিক আছে, এই কঠোর শাস্তিকে সাধারণ শাস্তিতে পরিণত করে দিতে পারে, যাকে বলা হলো যে সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হলো, ঠিক আছে, তা 5 বছর। এবার রাষ্ট্রপতির কাছে গেছে সে, এবার রাষ্ট্রপতি বলে না, সশ্রম কারাদণ্ড নর্মাল কারাদণ্ড দণ্ডিত করলেই হবে, ঠিক আছে। এই 72 নম্বর ধারা প্রয়োগ করে তিনি এটা করতে পারেন। তো এটাকে বলা হয় কি? কমিউনিশন। চলো এবার আমরা দেখব এই রাষ্ট্রপতি এই যে চেয়ারটা, এই চেয়ারে এখন পর্যন্ত কারা কারা বসেছিল এবং তাদের সময়কালে কিছু গুরুত্বপূর্ণ কি কি ঘটনা ঘটেছিল আর যেগুলো পরীক্ষা আসার চান্স থাকে সেই বিষয়গুলো এবার আমরা দেখব। আমাদের প্রথম রাষ্ট্রপতি থেকে বর্তমান যে রয়েছেন দ্রৌপদী মুর্মু, আর প্রথম যে রয়েছে ছিল যে রাজেন্দ্র প্রসাদ থেকে দ্রৌপদী মুর্মু, এই সময়কালটাকে আমরা এবার দেখব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1950 থেকে 1962 এইটার সময়কাল ছিল, ঠিক আছে। এই সময়কালে তিনি ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন। 2 নম্বর কে ছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1962 থেকে, এই যে 1962 থেকে 1967। তারপরে কে আসলো? ডক্টর জাকির হোসেন। 1967 থেকে 1969, ঠিক আছে। এবার জাকির হোসেনের পরে কে আসলো? বিভি গিরি, 1969 মে থেকে জুলাই। তারপরে আবার অস্থায়ী হিসেবে আসলো কে? বিচারপতি মোহাম্মদ হিদায়তুল্লাহ। ইনিও অস্থায়ী হিসেবে আসেন 1969 জুলাই থেকে আগস্ট, ঠিক আছে। এই সময়কালে তিনি ভারতের রাষ্ট্রপতি পদে বসেছিলেন, রাষ্ট্রপতির চেয়ারে। তো প্রথমে দেখো, রাজেন্দ্র প্রসাদ কোথাকার বাসিন্দা ছিল? রাজেন্দ্র প্রসাদ ছিল বিহারের সিওয়ান জেলার বাসিন্দা, ঠিক আছে। যিনি যেই রাজ্যের বাসিন্দা ছিল সেখানে আমি ছবিগুলো দিয়ে দিয়েছি যাতে তোমাদের মনে করতে সুবিধা হয়। এই ছবিটা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তো চলো, সর্বপল্লী রাধাকৃষ্ণন কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন তামিলনাড়ুর বাসিন্দা। 3 নম্বর দেখো, জাকির হোসেন কোথাকার বাসিন্দা ছিলেন? তেলেঙ্গানার হায়দ্রাবাদের। আর বিভি গিরি কোথাকার ছিলেন? উড়িষ্যা। আর মোহাম্মদ হিদায়তুল্লাহ কোথাকার ছিলেন? উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা ছিলেন, ঠিক আছে। তো চলো এবার এক এক করে তাদের কার্যকালে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দেখে নেওয়া যাক। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম 1 নম্বর ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ভারতে যখন আমাদের সংবিধান রচনা হয় সেই সংবিধান রচনার সভাপতি ছিলেন। সংবিধান যে সভা গঠিত হয়েছিল সেই সংবিধান সভার সভাপতি ছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। 26শে জানুয়ারি 1950 সালে রাষ্ট্রপতি পদে বসেন তিনি। 2বার নির্বাচিত হন এবং সবচেয়ে দীর্ঘ সময় তিনি ভারতের রাষ্ট্রপতির চেয়ারে বসেছিলেন। আচ্ছা, তার সময়কালে প্রধানমন্ত্রী কে ছিল? আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ঠিক আছে। আচ্ছা, এই রাজেন্দ্র প্রসাদ, একটা জিনিস মনে রাখবে, রাজেন্দ্র প্রসাদ ছিল বিহারের প্রথম মুখ্যমন্ত্রী, ঠিক আছে, মনে রাখবে এটা। আর ইনি ভারতরত্ন পেয়েছিল, কত? 1962 সালে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে এখানে। চলো নেক্সট দেখো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আচ্ছা, ইনি কোথাকার বাসিন্দা ছিলেন? ইনি ছিলেন তামিলনাড়ুর বাসিন্দা, ঠিক আছে, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। আচ্ছা, তিনি ছিলেন প্রফেসর, ঠিক আছে। তিনি ফিলোসফি নিয়ে পড়াতেন, ঠিক আছে। এটা খুব ভালো প্রশ্ন যে এটা প্রশ্ন আসে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়, যে সর্বপল্লী রাধাকৃষ্ণন কোন বিষয়ে পড়াতেন, ঠিক আছে। তিনি ফিলোসফির প্রফেসর ছিলেন। তার একটি গ্রন্থ হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি, তার রচিত গ্রন্থের নাম, ঠিক আছে। 5ই সেপ্টেম্বর তার জন্মদিন যেদিন পালন করা হয় সেদিন হচ্ছে কি শিক্ষক দিবস পালন করা হয়। তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন 1952 থেকে 1962 সাল পর্যন্ত। আচ্ছা, তার সময়ে 3জন প্রধানমন্ত্রী ছিলেন, মানে পরপর তার সময়কাল যে ছিল 1962 থেকে 67 সময় 3জন প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে। প্রথমে কে ছিল? জওহরলাল নেহেরু 1 নম্বর, তারপরে আসে কে? লাল বাহাদুর শাস্ত্রী, আর তারপরে ইন্দিরা গান্ধী। অর্থাৎ
3জন প্রধানমন্ত্রীর সময় তিনি দায়িত্ব পালন করেছিলেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হলো তিনিও ভারতরত্ন পেয়েছিলেন, ভারত রত্ন 1954 সালে। ঠিক আছে, 1954 সালে তাকে ভারতরত্নে ভূষিত করা হয়। নেক্সট দেখো, ডক্টর জাকির হোসেন। ঠিক আছে, ডক্টর জাকির হোসেন ভারতের 3য় রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা। তিনি উপরাষ্ট্রপতি পদে কার্যকর কবে ছিলেন? 1962 থেকে 67 সাল পর্যন্ত। আচ্ছা, এখানে একটা খুব ভালো প্রশ্ন, এটা খুব অনেক পরীক্ষা চলে আসে, যেটা ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ইনি হলেন জাকির হোসেন। ঠিক আছে, আচ্ছা, তার সময় প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। 1969 সালে দায়িত্ব থাকাকালীন তিনি মারা যান। ঠিক আছে, আচ্ছা, ইনি মারা যাওয়ার পরেই তখন যে চেয়ারটা ফাঁকা হয়ে গেল, এবার এখানে কে বসবে? তখন অস্থায়ী রূপে একজনকে বসিয়ে দেওয়া হয়, তার নামে হচ্ছে বরাহগিরি ভেঙ্কটগিরি বা বিভি গিরি, অস্থায়ী রূপে আসে। ঠিক আছে, তিনি কখন ছিলেন? 1969 সালের মে থেকে জুলাই, এই সময়কালে তিনি অস্থায়ী রূপে ভারতের রাষ্ট্রপতি হয়ে বসেছিলেন। আচ্ছা, পরবর্তীকালে এখানে চতুর্থ রাষ্ট্রপতি বলা হয়েছে কেন? পরবর্তীকালে তিনি আবার ইলেকটেড রাষ্ট্রপতি হিসেবে আবার ওই চেয়ারে আসেন। ঠিক আছে, এর জন্য তাকে চতুর্থ রাষ্ট্রপতি হিসেবে ধরা হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা প্রশ্ন যেটা হয়, একমাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে জয়ী হয়েছিলেন। ঠিক আছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে একমাত্র রাষ্ট্রপতি যিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি পদে বসেছিলেন। আচ্ছা, তার সময় প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, একজন শ্রমিক নেতা হিসেবে পরিচিত ছিলেন, প্রথমে অ্যাক্টিং প্রেসিডেন্ট। ঠিক আছে, 1969 সালে, তার পরবর্তীকালে আবার ইলেকটেড প্রেসিডেন্ট হিসেবে তিনি এই রাষ্ট্রপতি পদে বসেন। ঠিক আছে, আচ্ছা, তিনি ট্রেড ইউনিয়ন শ্রমিক নেতা হিসেবে চেনা হয়, ট্রেড ইউনিয়নের সঙ্গে তিনি জড়িত ছিলেন। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। আচ্ছা, এরপরে আবার কি আসেন দেখো, এরপরে অস্থায়ী রূপে আরেকজন আসেন, তিনি হচ্ছেন মোহাম্মদ হিদায়তুল্লাহ। অস্থায়ী 1969 সালে জুলাই থেকে আগস্ট, এই 1 মাস সামথিং কিছুদিন তিনি ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন। ঠিক আছে, তারপরে তিনি ছিলেন প্রধান বিচারপতি থেকে রাষ্ট্রপতির চেয়ারে, অর্থাৎ তিনি ছিলেন ভারতের প্রথম মুসলিম প্রধান বিচারপতি। ঠিক আছে, এই প্রশ্নটা খুব পরীক্ষা আসে, ভারতের প্রথম মুসলিম প্রধান বিচারপতি কে ছিলেন? মোহাম্মদ হিদায়তুল্লাহ। একমাত্র চিফ জাস্টিস যিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হন। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের পরীক্ষায় একটু ট্রিকি কোশ্চেন যদি করতে চায় তাহলে এভাবে তোমার দিতে পারে যে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি যদি বলে তাহলে আমরা বলবো জাকির হোসেন। আচ্ছা, যদি বলে ভারতের প্রথম মুসলিম অস্থায়ী রাষ্ট্রপতি যদি বলে তাহলে হবে কি? মোহাম্মদ হিদায়তুল্লাহ। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবে। তো তার সময়কাল ছিল কত? 20 জুলাই থেকে 24 আগস্ট 1969 পর্যন্ত। চলো নেক্সট দেখো। আচ্ছা, এবার দেখো, এই যে আমরা যে 5 জনের সম্পর্কে জানলাম, এই 5 জনকে মনে রাখার কিছু উপায় কি? আমরা এবার কিছু ট্রিক দিয়ে মনে রাখবো তাদেরকে, তাদের সময়কালকে। 1 মিনিট। সেটা হলো রাজেন্দ্র সর্বজাকির গিরি হিদায়ত গিরি। ঠিক আছে, রাজেন্দ্র সর্বজাকির গিরি হিদায়ত গিরি। ঠিক আছে, আর এখানে মনে রাখবো 50, 62, 67, 69, 69, 69। ঠিক আছে, এভাবে মনে রাখো রাজেন্দ্র সর্বজাকির গিরি হিদায়ত গিরি 50, 62, 67, 69, 69, 69। ঠিক আছে, এভাবে মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখবে খুব ইজিলি তোমাদের মাইন্ডে সেট হয়ে যাবে একটা। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট দেখে নিই। নেক্সট হচ্ছে দেখো বরাহগিরি ভেঙ্কটগিরি। ঠিক আছে, এই বরাহগিরি ভেঙ্কটগিরি বিবিগিরি, আবার পরবর্তীকালে এই যে প্রথমে তো অ্যাক্টিং হিসেবে এসেছিলেন বা অস্থায়ী রূপে এসেছিলেন, অস্থায়ী রূপে প্রথমে বরাহগিরি ভেঙ্কটগিরি আসলো, তারপরে মোহাম্মদ হিদায়তুল্লাহ, তারপরে আবার বরাহগিরি ভেঙ্কটগিরি তখন আসলো এই রাষ্ট্রপতি পদে, তখন ইলেকটেড হয়ে আসলো। ঠিক আছে, তখন আর অস্থায়ী রূপে ছিল না, স্থায়ী রূপে আবার চলে আসলো। এখন এই স্থায়ী রূপে আসার পরে 1969 থেকে 1974 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি চেয়ারে বসেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, আচ্ছা, তিনি উড়িষ্যার বাসিন্দা ছিলেন, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে। নেক্সট হচ্ছে ফকিরউদ্দিন আলী আহমেদ, 1974 থেকে 1977 সাল। ফকিরউদ্দিন আলী আহমেদ তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন দিল্লির বাসিন্দা। ঠিক আছে,
নেক্সট কে আসলো? বিডি জাতি আবার অস্থায়ী রূপে চলে আসলো 1977 সালের ফেব্রুয়ারি থেকে জুলাই। এই বিডি জাতি, বিডি জাতি কোথাকার বাসিন্দা ছিল? বিডি জাতি ছিল কর্ণাটকের বাসিন্দা, ঠিক আছে। তো বিবেগিরি ওড়িশা, তারপরে ফখরুদ্দিন আলী আহমেদ কোথাকার? দিল্লি। বিডি জাতি কোথাকার? বিডি জাতি ছিল আমাদের কর্ণাটকের বাসিন্দা। নেক্সট দেখো, নীলম সঞ্জীব রেড্ডি 1977 থেকে 1982 সাল পর্যন্ত ছিল। এই নীলম সঞ্জীব রেড্ডি তিনি ছিলেন কোথাকার? অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, ঠিক আছে। তারপরে দেখবো আমরা জ্ঞানী জৈল সিং 1982 থেকে 1987 সাল পর্যন্ত ছিল জ্ঞানী জৈল সিং, তিনি ছিলেন পাঞ্জাবের বাসিন্দা, ঠিক আছে। চলো এবার তাদের কার্যকর সময়টা একবার দেখে নিই। ফখরুদ্দিন আলী আহমেদ, ঠিক আছে, ইনি হলেন ভারতের পঞ্চম রাষ্ট্রপতি, ঠিক আছে। তার সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে 1975 সালে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল। আচ্ছা, ইমার্জেন্সির সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী, ঠিক আছে। আর 1977 সালে দায়িত্ব থাকাকালীন তিনি মারা যান। এটাও খুব ভালো প্রশ্ন, যেটা পরীক্ষায় আসে। ভারতের কোন রাষ্ট্রপতি দায়িত্ব পদে থাকাকালীন মারা যান? ঠিক আছে, তিনি হলেন ফখরুদ্দিন আলী আহমেদ 1977 সাল। আচ্ছা, ইনি মারা যাওয়ার পর যখন রাষ্ট্রপতি চেয়ার ফাঁকা হয়ে গেল, সেই সময় আরেকজন অস্থায়ী রূপে চলে আসলো সেই জায়গায়, তিনি হলেন বিডি জাতি, ঠিক আছে, কর্ণাটকের বাসিন্দা ছিলেন তিনি। এই বিডি জাতি 1977-এর ফেব্রুয়ারি থেকে জুলাই এই সময়টুকু অস্থায়ী রূপে রাষ্ট্রপতির চেয়ারে বসেছিলেন। আচ্ছা, উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। প্রথমে উপরাষ্ট্রপতি ছিল, তারপরে উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতির দায়িত্বে সে চলে আসলো, ঠিক আছে। এবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কার্যক্রম নির্বাহ করেন। তার সময় জরুরি অবস্থা উঠে যায় 1977 সালে। ইমার্জেন্সি যখন ঘোষণা করা ছিল 1975 সালে, তার 2 বছর পর 1977 সালে যখন বিডি জাতি আমাদের রাষ্ট্রপতি হন, তখন জরুরি অবস্থা উঠে যায়। 1977 সালে আবার লোকসভা নির্বাচন হয়। এই লোকসভা নির্বাচনে তখন ইন্দিরা গান্ধী পরাজয় ঘটে, ঠিক আছে। আর দেশের নতুন প্রধানমন্ত্রী হয় কে? মোরারজি দেসাই, ঠিক আছে। চলো এবার নেক্সট দেখি। নেক্সট দেখো, নীলম সঞ্জীব রেড্ডি, ঠিক আছে, ইনি কোথাকার বাসিন্দা ছিলেন? ইনি ছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। 1977 থেকে 1982 সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি পদে বসেছিলেন। নীলম সঞ্জীব রেড্ডি ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি, ঠিক আছে। 6 নম্বর রাষ্ট্রপতি হলেন নীলম সঞ্জীব রেড্ডি। একমাত্র রাষ্ট্রপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না, ঠিক আছে। যখন রাষ্ট্রপতি নির্বাচিত হয়, এখন যদি দেখো রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ এবং ইউপিএ দুজন আলাদা আলাদা প্রার্থী দেয় এবং নির্বাচনের মাধ্যমে যে কোনো একজন সিলেক্টেড হয়। আর তার সময় কোনো অপোজিট কোনো ক্যান্ডিডেট ছিলেন না, ঠিক আছে। তিনি আনঅপোজড, ঠিক আছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হয়। আচ্ছা, তার সময় প্রধানমন্ত্রী কে ছিল? মোরারজি দেসাই, তারপরে চৌধুরী চরণ সিং, তারপরে আবার পুনরায় ইন্দিরা গান্ধী, ঠিক আছে। অর্থাৎ 3 জন প্রধানমন্ত্রীর কার্যকালে তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে। ইনাকে বলা হয় ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি, সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতি থাকলে তার বয়স কত ছিল? 64 ইয়ার্স, 64 ইয়ার্স, ঠিক আছে। 64 বছর বয়সে তিনি ভারতের প্রধানমন্ত্রী পদে বসেন। ইনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখব জ্ঞানী জৈল সিং, ঠিক আছে। একদম সাধারণ পরিবার থেকে তিনি ভারতের রাষ্ট্রপতি পদে বসেছিলেন। তিনি ছিলেন ভারতের 7ম রাষ্ট্রপতি, ঠিক আছে। প্রথমে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, তারপরে ভারতবর্ষের গৃহমন্ত্রী এবং পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি পদে বসেন। 1982 থেকে 1987 সাল পর্যন্ত ভারতবর্ষের রাষ্ট্রপতি পদে তিনি বসেছিলেন। তার সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে 1984 সালে অপারেশন ব্লু স্টার। আচ্ছা, অপারেশন ব্লু স্টারটা কি? পাঞ্জাবের যে অমৃতসর স্বর্ণ মন্দিরটা রয়েছে, সেখানে জঙ্গি দমনের জন্য ভারতীয় সেনাবাহিনী যে একটা অভিযান করেছিল, সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন ব্লু স্টার। সেটা হয়েছিল কবে? 1984 সালে, ঠিক আছে। সেই সময় ভারতের তিনি রাষ্ট্রপতি পদে বসেছিলেন, ঠিক
ঠিক আছে। আচ্ছা, এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল অপারেশন ব্লু স্টারের সময়? তিনি সেই সময় ছিল কে? ইন্দিরা গান্ধী। ঠিক আছে। 1984 সালে ইন্দিরা গান্ধী, প্রথম ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড ঘটে। ওই বছরেই ইন্দিরা গান্ধীর হত্যা হয়। চলো, এবার এই যে চারজনকে আমরা দেখলাম, চারজন রাষ্ট্রপতি, তাদেরকে মনে রাখার কিছু উপায় এভাবে মনে রাখবো আমরা এখানে। ফখরুদ্দিন জাত্তি রেড্ডি সিং, ফখরুদ্দিন জাত্তি রেড্ডি সিং, 74 77 77 82, 74 77 77 82, ফখরুদ্দিন জাত্তি রেড্ডি সিং। ঠিক আছে। এবার মনে জাস্ট চোখ বন্ধ রাখবো না, ফখরুদ্দিন জাত্তি রেড্ডি সিং। ঠিক আছে, 74 77 77 82। চলো, এবার নেক্সট দেখে নিই। নেক্সট দেখো, ডক্টর ভেঙ্কটরমন। ঠিক আছে, 1987 থেকে 1992 সাল পর্যন্ত কে ছিল? ডক্টর ভেঙ্কটরমন। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন তামিলনাড়ুর বাসিন্দা। নেক্সট দেখো, শঙ্কর দয়াল শর্মা, 1992 থেকে 1997 সাল। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা। নেক্সট দেখো, কে আর নারায়ণ, 1997 থেকে 2002 সাল। ঠিক আছে, এই সময়কালে ভারতের প্রধান রাষ্ট্রপতি ছিলেন কে? কে আর নারায়ণ। কে আর নারায়ণ কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন কেরলের বাসিন্দা। 14 নম্বর দেখো, এপিজে আব্দুল কালাম, 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে বসেছিলেন, আমাদের মিসাইল ম্যান। ঠিক আছে, ইনিও কোথাকার বাসিন্দা ছিলেন? ইনি ছিলেন তামিলনাড়ুর রামেশ্বরমের বাসিন্দা। 15 নম্বর দেখো, প্রতিভা দেবী সিং পাতিল, 2007 থেকে 2012। ঠিক আছে, এই সময়কালে ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা। চলো, এবার এক এক করে তাদের সময়কালটা এবার দেখে নিই। ডক্টর আর ভেঙ্কটরমন। ঠিক আছে, ডক্টর আর ভেঙ্কটরমন ভারতের অষ্টম রাষ্ট্রপতি। ঠিক আছে, ভারতের অষ্টম রাষ্ট্রপতি আর ভেঙ্কটরমন। আচ্ছা, আর ভেঙ্কটরমনের আর ফুল ফর্ম কি? রামেশ্বরম ভেঙ্কটরমন। ঠিক আছে, রামেশ্বরম ভেঙ্কটরমন। আর তার সময় প্রধানমন্ত্রী কে কে ছিল? রাজীব গান্ধী, তারপরে ভিপি সিং, চন্দ্রশেখর, তারপরে পিভি নরসিংহ। অর্থাৎ চারজন প্রধানমন্ত্রীর সময়কালে তিনি ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন। প্রথমে অর্থমন্ত্রী, তারপরে প্রতিরক্ষা মন্ত্রী, তারপরে রাষ্ট্রপতি পদে আসেন তিনি। ঠিক আছে, চলো নেক্সট দেখো, শঙ্কর দয়াল শর্মা। ইনি কোথাকার বাসিন্দা ছিলেন? ইনি ছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা। 1992 থেকে 1997 এই সময়কালে ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি। তিনি ছিলেন ভারতের নবম রাষ্ট্রপতি। বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ছিলেন এবং পরে উপরাষ্ট্রপতি, তারপরে উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি পদে। আচ্ছা, তার সময় প্রধানমন্ত্রী কে ছিল? পিভি নরসিংহ রাও, পরে এইচডি দেবগৌড়া, আবার তারপরে আইকে গুজরাল। আচ্ছা, তিনজন প্রধানমন্ত্রীর সময় তিনি ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন। আচ্ছা, তার সময় একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে, সেটা হচ্ছে বাবরি মসজিদ। বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল 1992 সালে। এই সময় তিনি ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট দেখো, কে আর নারায়ণ। কে আর নারায়ণ। ঠিক আছে, 1997 থেকে 2002 এই সময় ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন, ভারতের দশম রাষ্ট্রপতি। আচ্ছা, তিনি একজন দক্ষ ডিপ্লোম্যাট ছিলেন, বিদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে তিনি কাজ করেছিলেন। ঠিক আছে, আর পরবর্তীতে ভারতের উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি। ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি ছিলেন ইনি। এটা খুব ভালো মনে রাখবে, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন? তিনি হলেন কে আর নারায়ণ। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি কেরলের বাসিন্দা ছিলেন। তার সময় প্রধানমন্ত্রী কে ছিল? আইকে গুজরাল, তারপরে অটল বিহারী বাজপেয়ী। বা দুজন প্রধানমন্ত্রীর সময় তিনি ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন। এবার দেখো, সকলের প্রিয় রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে বসেছিলেন। ভারতের একাদশতম রাষ্ট্রপতি, ভারতের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, আচ্ছা তোমরা কমেন্টে জানাবে এপিজে আব্দুল কালামের পুরো নামটা কি। তোমরা যদি জেনে থাকো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা। ভারতের একজন শীর্ষ বিজ্ঞানী ছিলেন, ইসরো ডিআরডিওতে তিনি কাজ করেন। তাকে বলা হতো কি? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, 1998 সালের পোখরান 2 পরমাণু পরীক্ষার সঙ্গে তিনি জড়িত ছিলেন। আর তার সময় প্রধানমন্ত্রী কে ছিল? প্রথমে ছিল অটল বিহারী বাজপেয়ী, তারপরে মনমোহন সিং।
2015 সালে শিলংয়ে একটি বক্তৃতা দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে মারা যান। তাকে বলা হতো কি পিপলস প্রেসিডেন্ট। আচ্ছা, ডক্টর এপিজে আব্দুল কালামের একটি আত্মজীবনী রয়েছে, সেটা হলো উইংস অফ ফায়ার। ঠিক আছে, এটাও খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় খুব চলে আসার চান্স থাকে। উইংস অফ ফায়ার কার লেখা? ঠিক আছে, তো এপিজে আব্দুল কালামের আত্মজীবনী যেটা রয়েছে এটা হচ্ছে উইংস অফ ফায়ার। ঠিক আছে, চলো নেক্সট দেখো, প্রতিভা দেবী সিং পাতিল। প্রতিভা দেবী সিং পাতিল ইনি কত 12তম রাষ্ট্রপতি ছিলেন ভারতের। ঠিক আছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন ইনি। ঠিক আছে, প্রধানমন্ত্রী এই সময়, তার সময় প্রধানমন্ত্রী কে ছিল? মনমোহন সিং। আচ্ছা, তার সময় একটি গুরুত্বপূর্ণ যে ঘটনা ঘটে 2008 সালে ইন্ডিয়া ইউএস সিভিল নিউক্লিয়ার ডিল তার সময় হয়েছিল। পরীক্ষায় যেটা আসে ইন্ডিয়া ইউএস সিভিল নিউক্লিয়ার ডিলের সময়, এই সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিল? ঠিক আছে, আমাদের উত্তর হবে কি প্রতিভা দেবী সিং পাতিল। চলো, আচ্ছা এবার যে কটা আমরা দেখলাম, এবার তাদেরকে কিছু মনে রাখার ট্রিক্স কি? তাদেরকে আমরা এভাবে মনে রাখবো, রামন শর্মা, নারায়ণ কালাম পাতিল। রামন শর্মা, নারায়ণ কালাম পাতিল 87 92 97 27। 87 92 97 27। ঠিক আছে, রামন শর্মা, নারায়ণ কালাম পাতিল, পাঁচজন। রামন শর্মা, নারায়ণ কালাম পাতিল 87 92 97 27। 87 92 97 27। ঠিক আছে, এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। চলো এবারে নেক্সট দেখে নিই। নেক্সট যে তিনজন রয়েছে, তিনি হলেন ফার্স্ট হলেন প্রণব মুখার্জি। 2012 থেকে 2017 সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ইনি কোথাকার বাসিন্দা ছিলেন? ইনি ছিলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। ঠিক আছে, প্রথম বাঙালি রাষ্ট্রপতি। ঠিক আছে, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি বা একমাত্র বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন? তাহলে হবে কি প্রণব মুখার্জি। তারপরে আছে রামনাথ কোবিন্দ। 2017 থেকে 2022 এই সময় ছিল। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। নেক্সট বর্তমান যিনি রয়েছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু। 2022 থেকে বর্তমান সময়কাল পর্যন্ত রয়েছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন ঝাড়খণ্ডের বাসিন্দা। ঠিক আছে, তো চলো এবার দেখে নিই প্রণব মুখার্জি। 2012 থেকে 2017। প্রণব মুখার্জি ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? তিনি ছিলেন 13তম রাষ্ট্রপতি। প্রথমে অর্থমন্ত্রী, তারপর প্রতিরক্ষা মন্ত্রী, তারপরে পররাষ্ট্রমন্ত্রী, তারপরে ভারতের রাষ্ট্রপতি চেয়ারে তিনি বসেন। সংবিধান বিশেষজ্ঞ রাষ্ট্রপতি বলা হতো তাকে। ঠিক আছে, প্রধানমন্ত্রী আসলে প্রধানমন্ত্রী কে ছিল? মনমোহন সিং, তারপরে নরেন্দ্র মোদী। তাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল 2019 সালে। এটা খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট, চলে আসার চান্স থাকবে। তো 2020 সালে তিনি মারা যান। আচ্ছা, তাকে আরেকটা বলা হতো ওয়াকিং এনসাইক্লোপিডিয়া বা চলমান বিশ্বকোষ। চলমান বিশ্বকোষ, তার এতটা জ্ঞান ছিল তাকে ওয়াকিং এনসাইক্লোপিডিয়া বলা হতো। ঠিক আছে, এটা খুব ভালো প্রশ্ন, পরীক্ষা এসে যাওয়ার চান্স থাকবে এটা, তো এটা মনে রাখবে। তো ওয়াকিং এনসাইক্লোপিডিয়া বলা হতো কোন রাষ্ট্রপতিকে? তিনি হলেন আমাদের বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। চলো নেক্সট দেখো, রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ কত ছিল? 2017 থেকে 2022 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন। ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি বা 14তম রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ। তো তিনি একজন আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এবং দিল্লির হাইকোর্টে প্র্যাকটিস করতেন। বিহারের রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন। আচ্ছা, দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ। আচ্ছা, প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিল? আমাদের KR নারায়ণ, কেরলের বাসিন্দা। ঠিক আছে, আচ্ছা তার সময় প্রধানমন্ত্রী কে ছিল? নরেন্দ্র মোদী। তার সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেমন 370 ধারা বাতিল হয় তার সময়, জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন তার সময় 2019 সালে, নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সাল, CAA। ঠিক আছে, কোভিড-19 তার সময় ঘটে। ঠিক আছে, এগুলো জিনিস মনে রাখতে হবে তোমাদের একটু। এবার আমাদের শেষ রাষ্ট্রপতি বা বর্তমান রাষ্ট্রপতি সম্পর্কে আমরা দেখব, শ্রীমতী দ্রৌপদী মুর্মু। 2022 থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা রয়েছেন। তিনি ছিলেন কোথাকার? ঝাড়খণ্ডের বাসিন্দা। তিনি হলেন ভারতের 15তম রাষ্ট্রপতি।
ঝাড়খণ্ডের বাসিন্দা ছিলেন, ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। ঠিক আছে, ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল কে? দ্রৌপদী মুর্মু। প্রথম আদিবাসী রাষ্ট্রপতি, ঠিক আছে, দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি, আচ্ছা প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল? প্রতিভা দেবী সিং পাতিল। ঠিক আছে, চলো। আচ্ছা তার সময় বর্তমান দেশের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। আচ্ছা এই সময় তার সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে 2023 সালের নতুন সংসদ ভবন নির্মাণ হয়, G20 বৈঠক 2023 সালে তার সময়, আর হচ্ছে ওমেন রিজার্ভেশন বিল 2023 সালে তিনি পাশ করেছিলেন। ঠিক আছে, এই তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা এখানে ইম্পর্টেন্ট থাকবে। তো চলো এই তিনজনকে মনে রাখার একটা ট্রিক্স এবার দেখে নিই। মুখার্জি কোবিন্দ মুর্মু, মুখার্জি কোবিন্দ মুর্মু 12, 17, 22। ঠিক আছে, মুখার্জি কোবিন্দ মুর্মু 12, 17, 22। ঠিক আছে, তো চলো আর এই পেজে আমি একই রকমভাবে যেভাবে আমরা মনে রাখার চেষ্টা করলাম, যে ট্রিক্সগুলো দিলাম সেভাবে এটা বিভিন্ন কালার করে সাজিয়ে দিয়েছি তোমাদের, যাতে মনে রাখতে সুবিধা হয়। তোমরা এখান থেকেও দেখে নিতে পারো, এখান থেকে এইভাবে দেখবে তোমরা জিনিসটা। সেটা হচ্ছে 50, 62, 67, 50, 62, 67, 69, 69, 69। ঠিক আছে, রাজেন্দ্র সর্বজাকির, গিরি হৃদায়ত গিরি। ঠিক আছে, 50, 62, 67, 69, 69, 69 এভাবে মনে রাখবে। আচ্ছা পরেরটা কিভাবে মনে রাখবে? ফকিরুদ্দিন জাত্তি রেড্ডি সিং, ফকিরুদ্দিন জাত্তি রেড্ডি সিং। ঠিক আছে, 74, 77, 77, 82, 74, 77, 77, 82। ঠিক আছে, ফকিরুদ্দিন জাত্তি রেড্ডি সিং গেল। এবার নেক্সট দেখবে কি, এটা একটা পার্ট গেল, এটা একটা গেল। এবার নেক্সট এটা হচ্ছে কি, রমন শর্মা নারায়ণ কালাম পাতিল, রমন শর্মা নারায়ণ কালাম পাতিল কি, 87, 92, 97, 27, 87, 92, 97, 27। ঠিক আছে, একদম মোবাইল নাম্বারের মতো জাস্ট মনে রাখবে নাম্বারগুলো, তাহলেই হয়ে যাবে। নেক্সট তিনটা মনে রাখবে কীভাবে? মুখার্জি কোবিন্দ মুর্মু, শেষ যেটা দেখলাম আমরা, 12, 17, 22। মুখার্জি কোবিন্দ মুর্মু 12, 17, 22। ঠিক আছে, তো চলো এবার এখানেও একই রকমভাবে সাজিয়ে দিয়েছি, যাদের যেটা সুবিধা হয় সেভাবে তোমরা এটা মুখস্থ রাখবে। আর আশা করি রাষ্ট্রপতি থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা একটু ভালো করে যদি আরেকবার আহ, যাদের মনে হচ্ছে যে না আরেকবার দেখা দরকার, তারা একবার রিভাইজ করে দেখে নিবে। আশা করি তোমাদের একবারে মাথায় ঢুকে যাবে আর জিনিসটা ভুলবে না। আর এটা যদি কমপ্লিট করো, যে কোনো পরীক্ষায় তোমাদের 1 থেকে 2 নম্বর ফিক্সড থাকিয়ে যাবে। রাষ্ট্রপতি থেকে একটা যেই পরীক্ষাতে তোমরা বসো একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো চলো এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।